বিশালের সাথে বিশাল চুক্তি মোহনবাগানের। এরই সাথে একই দিনে আপডেট রয়েছে আনওয়ার আলীকে নিয়ে এবং এরই সাথে আমরা আলোচনা করব জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্তো রড্রিগেজকে নিয়েও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের ফার্স্ট আপডেট নিয়ে এবং সেটা হচ্ছে বিশাল কেত। 28 বছরের এই গোলকিপার প্রায় 4 বছরের চুক্তি বৃদ্ধি করেছে মোহনবাগানের সাথে। তোমাদেরকে বলে দিই যে বিশালের অলরেডি কন্ট্রাক্ট ছিল 2025 অবধি, তবে হি ওয়াজ ইন হিজ ফাইনাল ইয়ার অফ কন্ট্রাক্ট, মানে এরপরে তার যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না হতো তাহলে অন আ ফ্রি ট্রান্সফার তিনি অন্য ক্লাবে চাইলে যেতে পারতেন, তবে না, বিশাল কেত চোজ মোহনবাগান। বিশাল কেত এখানেই রিটায়ার করতে চান, তিনি আজীবন মোহনবাগানেই খেলতে চান বলে তার দাবি এবং এই কারণেই আরও 4 বছরের জন্য কন্ট্রাক্ট তিনি এখানেই করলেন এবং প্রায় বলাই যায় যে মোহনবাগান তাকে না ছাড়লে প্রায় 32 বছর বয়স অবধি তিনি মোহনবাগানেই থাকছেন এবং এখানে অ্যাজ আ লেজেন্ড তিনি রিটায়ার করতে চান, তার এইটুকুনি আশা। এবং মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকেও অ্যানাউন্সমেন্টটা এরকম ভাবেই এসছে যে লয়্যালটির আরেক নাম বিশাল কেত, তার কাছে মোহনবাগান নামটাই যথেষ্ট, যার ফলে মোহনবাগান সমর্থকরা অবশ্যই জানিও যে তোমরা কিভাবে দেখছো এই পুরো ডিলটাকে। আই থিঙ্ক দিস ইজ ফ্যান্টাস্টিক নিউজ এবং সত্যি বলতে এরকম টাইপের কিছু প্লেয়ার্স মোহনবাগানের দরকার এবং আছেও। আমরা মনবীর সিং বলি কি লিস্টন কোলাসো বলি কি বিশাল কেত বলি, এরা তো ডেফিনেটলি আই থিঙ্ক দে আর ভেরি লয়াল টু মোহনবাগান। বাঙালিদের কথা আমি বলছি না, কারণ বাঙালিরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এটা বোঝেন। তো বাঙালির বাইরে গিয়ে এই প্লেয়ার্সরা যারা এখানকার নন, যারা এখানকার কালচার সেরকমভাবে জানতেন না, তারা এসে যেরকমভাবে মোহনবাগানকে আপন করে নিয়েছেন, ডেফিনেটলি দিস ইজ এক্সাম্পল ফর আদার প্লেয়ার্স অলসো, যারা দীর্ঘ বছর ধরে আমাদের কলকাতা ময়দানে খেলে আসছেন, নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করেছেন এবং পিপল অ্যাসোসিয়েটেড দিস প্লেয়ার্স টু দেয়ার আইডেন্টিটিস। যেরকম বিশাল কেত, মানবীর, লিস্টন, এদের রক্তে যেন মোহনবাগান ঢুকে গেছে বলে আমি মনে করি। থাপা, সাহাল, এদের মধ্যেও সেই জিনিসটা হয়তো আসবে আগামী দিনে, আবার নাও আসতে পারে। তবে বিশাল সেই রাস্তাটা দেখিয়ে গেছেন প্লেয়ার্সদের এই ক্লাবটিকে আপন করে নেওয়ার এবং শেষ 2-3 বছরে বিশাল কেতের যে পারফরমেন্স ছিল, দের ইজ নো ওয়ে মোহনবাগান তার কন্ট্রাক্ট এক্সটেনশন করতো না। আইএসএল কাপ জিতেছেন, শিল্ড জিতেছেন, ডুরান্ট জিতেছেন, আইএসএল কাপের রানার্স হয়েছেন, ডুরান্ট কাপের রানার্স হয়েছেন আরো একবার। তো ওই কারণে মোহনবাগানের সফলতার পেছনে বিশাল কেত একটা প্রধান ভূমিকা পালন করেছেন, যার ফলে তিনি থাকতেন এটা জানা কথাই ছিল। কত দিনের জন্য এক্সটেনশন করতেন লোকের সেটাই প্রশ্ন ছিল, কিন্তু সেই সব প্রশ্নের উত্তর আজকে সমর্থকরা পেয়ে গেছেন। মোহনবাগানে 2029 সাল অবধি বিশাল কেত থাকছেন এবং হয়তো তিনি যখন ক্লাব ছাড়বেন হি উইল বি লিভিং দ্য ক্লাব অ্যাজ আ ক্লাব লেজেন্ড। যাই হোক, চলে আসবো এবার আমরা আজকের পরবর্তী খবরে এবং এটাও মোহনবাগানের আপডেট, যেটা হচ্ছে ম্যাকলারেন এবং অ্যালবার্তো রড্রিগেজ দুজনেই বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন। দিস ইজ ফ্যান্টাস্টিক নিউজ। ফাইনালি ম্যাকলারেনকে বল পায়ে অনুশীলন করতে সমর্থকরা দেখেছেন। এরকম একটা পিকচার দেখার জন্য মোহনবাগান সমর্থকরা প্রায় 1.5 মাস মতন অপেক্ষা করেছিলেন এবং ফাইনালি সেই ছবি তারা দেখতে পেয়েছেন। ম্যাকলারেন ইজ ফিট এনাফ টু প্লে ইন দি আইএসএল এবং আই থিঙ্ক হয়তো মুম্বাইয়ের এগেনস্টে ফার্স্ট থেকে তিনি স্টার্ট করবেন না, মোস্টলি তাকে আমরা সেকেন্ড হাফেই নামতে দেখবো, এরকমটা আমি মনে করছি। তবে অ্যালবার্তো রড্রিগেজকে নিয়েই মেইন ডিসিশনটা কোচ মলিনাকে নিতে হবে। অ্যালবার্তো বল পায়ে অনুশীলন করা শুরু করেছেন, মানে হি ইজ মোস্টলি ফিট, তবে 100% ফিটনেসের জায়গায় অ্যালবার্তো এখনো অব্দি পৌঁছাননি। তবে হাতে এখনো 5 দিন সময় আছে, যার মধ্যে ডেফিনেটলি তিনি সেই ফিটনেস রিচ করে যেতে পারেন বলে আমি আশা করছি। তবে এই ম্যাচে অ্যালবার্তোকে মলিনা খেলাবেন কিনা সেই নিয়ে কিন্তু ডিসিশন তাকে নিতে হবে। তার প্রধান কারণ হচ্ছে অ্যালবার্তো এসেই একবার চোট পেয়েছিলেন, সেই চোট পুরোপুরি ঠিক না হওয়া সত্ত্বেও ম্যাচ ফিটনেস যেহেতু মোটামুটি একটা ভালো জায়গায় ছিল, সেই কারণে তাকে খেলিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে আবার তিনি সেই ম্যাচেই ইনজিওর্ড হয়ে যান। যার ফলে আমার মনে হয় যে যেহেতু সামনেই ACL2 ম্যাচ, অ্যালবার্তোকে নিয়ে কোনো রকমের রিস্ক মলিনার নেওয়া উচিত নয়। আরও 5 দিন সময় দেওয়া হোক, আরও রেস্ট দেওয়া হোক এবং ফাইনালি তিনি তো ম্যাচ খেলেছেন, এমন নয় যে খেলেননি। ACL2 খেলতে যাওয়ার আগে ম্যাকলারেনকে যতটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ সময় দেওয়া, অ্যালবার্তোর ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। তিনি অলরেডি দলটার সাথে খেলেছেন, তিনি অলরেডি প্লেয়ারদেরকে জানেন, প্লেইং স্টাইলটা বুঝেছেন। তো একটা ম্যাচ যদি রেস্ট দেওয়া হয় আকাশ ভেঙে পড়বে না মোহনবাগানের জন্য এবং সেখানে টম আছেন এবং ভালো খেলছেন। তোমরা অনেকেই টমকে গালিগালাজ করছো, ঠিকই, তোমরা অ্যালবার্তোকেও গালিগালাজ করছো, তোমরা সুভাশিসকেও করছো, তোমরা আশিস রায়কেও করছো, আমরাও করছি, ঠিক পয়েন্ট, যে ডিফেন্স একেবারেই ভাঙাচোরা মোহনবাগানের এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে ইন্ডিভিজুয়ালি যদি আমরা পারফরমেন্সেস দেখি প্লেয়ারদের, তাদের প্রত্যেকেরই পারফরমেন্স কিন্তু ইন্ডিভিজুয়ালি খুব একটা খারাপ নয়। অ্যাজ আ ডিফেন্সিভ ইউনিট দে আর ফিলিং, তবে প্রত্যেকটা প্লেয়ারই নিজেদের 100% এফর্ট দিচ্ছে প্রত্যেকটা ম্যাচটায়, এটা কিন্তু দেখা যায় মাঠের মধ্যে। এফর্টের দিক দিয়ে আমার মনে হয় কোনো খামতি এই ডিফেন্ডারদের মধ্যে নেই। ট্যাকটিক্যালি দে আর ফিলিং অ্যাজ আ ডিফেন্সিভ ইউনিট, বাট প্লেয়ার্সরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমার মনে হয় খুব একটা খারাপ খেলছে না, যার ফলে এই টমকে আমার মনে হয় যে ভরসা করা উচিত মলিনার এই মুম্বাই ম্যাচটার জন্য। দেখা যাক যে তিনি কিরকম খেলেন, তারপর যদি তাদের মনে হয় যে টম ফিট হচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে অ্যালবার্তো থাকছেন ACL2 ম্যাচটায়, তারপর ACL2 এর ম্যাচের পরে তুমি খেলো অ্যালবার্তোকে স্টার্টিং চয়েস সেন্টার ব্যাক হিসেবে, সেখানেও তো কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আমার মনে হয় যে অ্যালবার্তোকে রেস্ট দেওয়া হোক, ম্যাকলারেনকে সেকেন্ড হাফে নামানো হোক এবং দলটার সাথে অ্যাকাস্টমড করা হোক, যাতে ACL2 তে কোনো প্লেয়ারেরই কোনো অসুবিধা না হয়। বাট মোস্টলি এই হচ্ছে মোহনবাগানকে নিয়ে
নিয়ে আপডেট। যদি আমরা এবার কথা বলি আনওয়ার আলীকে নিয়ে, তাহলে আনওয়ার আলীর ভার্ডিক্ট আজকে তো মনে হয় না আসবে, কারণ আজকে রবিবার। আগামীকাল আসার চান্স থাকছে, তবে আগামীকাল যেহেতু ন্যাশনাল দলের ম্যাচ, তো সেই কারণে আমার মনে হয় আগামীকালও আনওয়ারের ভার্ডিক্ট আসবে না, যার ফলে ইন্টারন্যাশনাল ব্রেক যেটা কালকে শেষ হচ্ছে তারপরেই আনওয়ারের এই মুহূর্তে মনে হচ্ছে ভার্ডিক্ট আসবে, এবং আইএসএল শুরু হওয়ার আগে তো ডেফিনেটলি চলে আসবে। মানে বেসিক্যালি তোমরা এক্সপেক্ট করো যে 10 এবং 13 এর মাঝখানে আনওয়ারের ভার্ডিক্ট চলে আসা উচিত, বিকজ ভার্ডিক্ট ইজ রেডি, জাস্ট পাবলিশ হচ্ছে না। তো সেই কারণে আইএসএল অব্দি ডেফিনেটলি ওয়েট আমার মনে হয় না এআইএফএফ করবে। 13 তারিখের আগেই তারা ভার্ডিক্ট পাবলিশ করবে, হয়তো 11 তারিখ বা 10 তারিখ হয়তো আনওয়ারের ভার্ডিক্ট আসতে পারে বলে আমি মনে করছি। তো দেখা যাক যে আনওয়ারের ভার্ডিক্ট কখন আসে, বাট এই হচ্ছে আনওয়ারকে নিয়ে খবর। যদি আমরা চলে আসি এবার একটু মোহামেডান স্পোর্টিং এর আপডেটে, তাহলে এখানে মোহামেডানের তারকা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কাদিরি চোট পেয়েছেন। চোটটা যথেষ্ট গুরুতর এসিএল চোট, যার ফলে গোটা সিজনের জন্য তিনি এই মুহূর্তে আউট। এটা একটা বড় ধাক্কা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। একেবারে আইএসএল শুরু হওয়ার দৌড় করায় এসে এই ধাক্কাটা মোহামেডানকে সামলাতে হবে, এবং কাদিরির জায়গায় ইমিডিয়েটলি একটা প্লেয়ার তাদেরকে সাইন করতে হবে, না হলে কিন্তু মোহামেডান বিশাল বড় প্রবলেমে পড়বে। কারণ এই দলটায় আমি ইনফ্যাক্ট মোহামেডানকে নিয়ে একটা বেস্ট 11-এর ভিডিও এই মুহূর্তেই কিছুক্ষণ আগে রেকর্ড করা শেষ করলাম, এবং সেই ভিডিওটার অ্যানালিসিস বা রেকর্ড করার সময় এটা আমি রিয়ালাইজ করেছি যে কাদিরির সাইনিংটা কেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল মোহামেডান স্পোর্টিং এর জন্য। হি ওয়াজ দ্য গ্লু ফর দিস টিম। কাদিরির ইঞ্জুরি হয়ে যাওয়াতে দলের মধ্যে কিন্তু একটা প্রপার ব্যালেন্স থাকছে না। কেন, কিভাবে থাকছে না সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে ওই ভিডিওটার। তবে এই ব্যালেন্স আনার জন্য একটা প্রপার সিডিএম সাইনিং ইমিডিয়েটলি মোহামেডান স্পোর্টিংকে করতে হবে। মেবি হয়তো তারা করেও ফেলবে, তবে সেই সাইনিংটা কাদিরির মতন হবে কিনা এই নিয়ে কিন্তু সংশয় থেকে যাচ্ছে। আইএসএল এর শুরুর দিকে হয়তো এরকমও হতে পারে যে 5 বিদেশিকে নিয়েই মোহামেডান স্টার্ট করলো, তবে সেটা খুব একটা ভালো ডিসিশন হবে বলে আমি মনে করছি না। তো একটু সময় নিক, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম মোহামেডান একটা বা দুটো ম্যাচ অ্যাফোর্ড করতে পারে উইদাউট আ প্রপার সিডিএম, বাট তারপরে দে হ্যাভ টু গেট ওয়ান। বাট এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া যে মোহামেডানের কি হচ্ছে। ডিটেলসে জানার জন্য সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। ভালো রকম ভাবেই কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করেছি আমি মোহামেডানের জন্য। তো যারা মোহামেডান সমর্থক তারা অনেকদিন ধরেই বলছিলেন যে তাদের উপর একটা ভিডিও বানাতে, তো খুব শীঘ্রই আসছে। রেকর্ডিং ইজ ডান, এখন এই মুহূর্তে আমি এডিটিং করছি ভিডিওটার। তো আইদার আজকে অথবা আগামীকালের মধ্যে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে বলে আমি আশা করছি। তো এই হচ্ছে মোহামেডান স্পোর্টিংকে নিয়ে আপডেট। আর এছাড়া তো কালকে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, ইন্ডিয়া ভার্সেস সিরিয়া। সিরিয়া অলরেডি মরিশিয়াসকে 2 গোলে হারিয়েছে, তবে আমি খেলা দেখিনি অনেস্টলি, কিন্তু যা শোনা যাচ্ছে যে মরিশিয়াস যথেষ্ট ভালো খেলেছে সিরিয়ার এগেনস্টেও, এবং এটা সিরিয়ার বোধহয় বি টিম, এটা সিরিয়া কিন্তু তাদের মেন টিম পাঠায়নি। তো সেই ক্ষেত্রে বি টিম পর্যন্ত মরিশিয়াসকে 2 গোলে হারিয়েছে, যেখানে আমাদের ইন্ডিয়ার এ টিম মরিশিয়াসকে হারাতে পারেনি, ইনফ্যাক্ট 0-0 ড্র করেছে, একটা গোল পর্যন্ত করতে পারেনি। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি আগেও বলেছিলাম যে এই ম্যাচটার জন্য আমি কোনো ডিটেলে প্রিভিউ লাইন আপ কিচ্ছু আনবো না, বিকজ দের ইজ নো পয়েন্ট। আমি আমার সময় নষ্ট করতে পারবো না এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে। রিভিউ ভিডিও হয়তো করবো, কালকে ম্যাচ রয়েছে, তো একেবারে ফুটবল থেকে তো সরে আসতে পারি না, বা ভারতীয় ফুটবলকে একেবারেই বিদায়ও জানাতে পারবো না। তো কিছু না কিছুভাবে ইনভলভ থাকতে হবে ন্যাশনাল দলকে নিয়ে। তো আমি ওই জন্য রিভিউ ভিডিও হয়তো আনবো, বাট কিভাবে আনবো, কি মুখ নিয়ে আনবো, কি মুড নিয়ে আসবো, নোবডি নোজ। ভালো মুডে তো আসবো বলে আমি মনে করছি না এখন থেকেই। হয়তো কালকে বেসিক্যালি ইন্ডিয়াকে জিততেই হবে। সিরিয়াকে না হারালে এইবারের ইন্টারকন্টিনেন্টাল কাপ ইন্ডিয়া জিতবে না। লাস্ট ইয়ার গতবারের চ্যাম্পিয়ন্স তারা, তো দে উইল নট বি এবল টু ডিফেন্ড দেয়ার টাইটেল। বাট দেখা যাক, আমি তো কোনো রকমের এক্সপেকটেশনস রাখছি না। ইনফ্যাক্ট ম্যানলো মার্কুয়েজও বলেই দিয়েছেন পরিষ্কার যে তিনি এই ম্যাচে আবার নতুন প্লেয়ার্সদেরকেও ট্রাই করবেন। তো কতটা কম্বিনেশন তৈরি হবে, কতটা প্লেয়ার্সরা নিজেদেরকে বুঝে, নিজেদের পরের মুভটাকে বুঝে খেলা তৈরি করবেন, গোল করার চেষ্টা করবেন। গোল আসবে না, আমি এক্সপেক্ট করছি না গোল আসবে। কে গোল করবে ভাই এই দলে, কে গোল করবে? কেউ নেই। ডিফেন্স নিয়ে ফ্র্যাঙ্কলি আমি কোনো চিন্তাই নেই সেরকম ভাবে, কারণ ডিফেন্স ইজ ওকে। মানে ইনফ্যাক্ট ম্যাচের পরেই যে আমি রিভিউ ভিডিও আপলোড করেছিলাম, আমি সেখানেও আলোচনা করেছিলাম যে আমি ডিফেন্স নিয়ে কিছু আলোচনা করবো না, বিকজ এই প্রত্যেকটা পজিশন, অ্যাটাক, মিডফিল্ড এবং ডিফেন্স এবং গোলকিপিং, এই প্রত্যেকটা পজিশনের মধ্যে সব থেকে দুটো পজিশন যেটা স্টেবল এই মুহূর্তে, সেটা হচ্ছে গোলকিপার আর ডিফেন্স। গোলকিপার তাও গুরপ্রীত সিং সান্ধু একটু অফ ফর্মে দিয়ে যাচ্ছেন, বাট ডিফেন্স নিয়ে আমার মনে হয় যে সেরকম চিন্তায় ইন্ডিয়া থাকবে না, বিকজ ডিফেন্স ওয়াজ অলওয়েজ গুড ফর ইন্ডিয়া। আমরা এশিয়ান কাপ বলি কি আমরা তার আগের যে টুর্নামেন্টসগুলো ইন্ডিয়া খেলেছে, ডিফেন্স ওয়াজ মোস্টলি ওকে। গোল খেয়েছে ঠিকই, বাট এমন নয় যে নিজেদের দোষে গোল খেয়েছে। অপোনেন্ট টিম অতটাই স্ট্রং যে তারা সেরকম ভাবে খেলা তৈরি করে গোল করে দিয়ে গেছে, বাট ইন্ডিভিজুয়ালি প্লেয়ার্সরা বলো বা অ্যাজ এ ডিফেন্সিভ ইউনিট যেরকম রয়েছে, ডিফেন্স নিয়ে চিন্তায় আমার মনে হয় কেউ নেই। ইনফ্যাক্ট কোচও জানিয়েছেন সেটা, ম্যানলো মার্কুয়েজ, যে এই প্রত্যেকটা পজিশনের মধ্যে ডিফেন্স ইজ দ্য ওয়ান উইচ ইজ স্টেবল। এখানে আমাকে কিছু করতে হবে না, ডিফেন্স আমি জানি আমার কি হবে। এক আধটা ম্যাচ ডিফেন্সের খারাপ যেতেই পারে, বাট অ্যাটলিস্ট ডিফেন্সের প্লেয়ার্সরা জানে তাদের কি করতে হবে। মাঝমাঠ আর ফরওয়ার্ডসরা তো একেবারে ক্লুলেস, দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ দ্য বল। এবার এখানেই ম্যানলো মার্কুয়েজকে মেন কাজটা করতে হবে। তো সেই কারণে মাঝমাঠ এবং ফরওয়ার্ডে আমি চেঞ্জেস এক্সপেক্ট করছি এই সিরিয়া ম্যাচের এগেনস্টে, এবং দেখা যাক যে কাদেরকে কিরকমভাবে ম্যানলো মার্কুয়েজ ইউজ করেন। বাট মোস্টলি আই ডোন্ট হ্যাভ এনি হোপস। আমার সেরকমভাবে কোনো উত্তেজনাও নেই ম্যাচটাকে নিয়ে। আবার বসবো, 1.5 ঘন্টা 2 ঘন্টা নিজের সময় নষ্ট করব, আসবো, ভিডিও বানাবো আবার 1-1.5 ঘন্টা ধরে, এবং তারপর নিজের ফ্রাস্ট্রেশন বার করবো, নিয়ে ঘুমিয়ে পড়বো। কালকের এটাই রাত্রির রুটিন, আমি মেনে নিয়েছি। তো সেক্ষেত্রে তোমরাও জানিও যে তোমাদের কি এক্সপেকটেশনস, তোমরা কিরকম ভাবে দেখছো এই ম্যাচটা, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।